আচ্ছা, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হলো তাপগতিবিদ্যা, তাই না? তাপ আসলে কি বলো তো, তাপ কি? শক্তি। হ্যাঁ, তাপ এক ধরনের শক্তি। তাপের একক কি? বলো তাপের একক কি? তাপের একক জুল। কিন্তু আগে তাপকে শক্তি হিসেবে চিন্তা করা হতো না, তাপকে কিন্তু বস্তু কণা হিসেবে চিন্তা করা হতো। তখন তাপের একক ছিল ক্যালোরি, আর এখন তাপের একক এসআই পদ্ধতিতে তাপের একক জুল। এখন তাপের একক জুল, আর আগে ছিল তাপের একক ক্যালোরি। এখনো ক্যালোরি এককটা কিন্তু আমরা তাপের ক্যালোরি একক ব্যবহার করি, এখনো ক্যালোরি এককটা ব্যবহার করা হয়। এক ক্যালোরি কাকে বলে অনেক সময় পরীক্ষায় আসে। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 সেলসিয়াস ডিগ্রি বৃদ্ধি করার জন্য যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি মানে কি? কত গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা? বলতো 1 ক্যালোরি মানে কি? ক্যালোরি মিন্স মানে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা কতটুকু বাড়াবে? 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বাড়ার জন্য কি লাগবে? তাপ লাগবে। সেই তাপের পরিমাণটাই হলো 1 ক্যালোরি। ঠিক আছে? তাপমাত্রা কি? কোনো একটা বস্তু কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, এটা বোঝা যায় কি দ্বারা? তাপমাত্রা দ্বারা, তাই না? অর্থাৎ বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। বস্তুর তাপীয় অবস্থাকে কি বলে? তাপমাত্রা বলে। এখন দেখো, এই অধ্যায়টা আমরা অনেক ভালো প্রিপারেশন নেব বোর্ড পরীক্ষায়, যেন এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল মিস না হয়। হ্যাঁ, এখন দেখো, এই মহাবিশ্বের সকল বস্তুর তাপমাত্রা কিন্তু একসময় সমান বা প্রায় সমান হবে। তখন তাপ থাকলেও কিন্তু আর কাজ করা যাবে না। হ্যাঁ, তাপ শক্তিকে আর কাজে পরিণত করা যাবে না। ধীরে ধীরে আমরা সেটা জানবো। এটাকে বলে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। এখন জানবো না, আমরা ধীরে ধীরে জানবো এটা অধ্যায়ের শেষে। হ্যাঁ, এই মহাবিশ্বের সমস্ত শক্তি একদিন নিঃশেষ হবে না। শক্তি থাকবে, শক্তি দিয়েই তো কাজ করে। শক্তি থাকবে কিন্তু শক্তি দিয়ে কাজ করানো যাবে না, কাজ পাওয়া সম্ভব হবে না। এগুলা কি মিস লিখবো? না, এগুলো আমরা এই অ্যান্সারটা পরে পড়বো, এর পরে থেকে লিখবা। এই তাপীয় সাম্যাবস্থা কি, এটা থেকে এখন লেখা শুরু করবে। তাপীয় সাম্যাবস্থাটা কি? তাপীয় সাম্যাবস্থা মানে হলো দুটো বস্তুর তাপমাত্রা সমান। তাপীয় সাম্যাবস্থা মানে কি? দুটি বস্তুর তাপমাত্রা সমান। তাপমাত্রা সমান। এখন তাপমাত্রা যদি সমান হয়, তাহলে দুটো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে আসে, তাহলে কি তাপ দিবে বা নিবে? যদি তাপমাত্রা যদি সমান হয়, তাহলে তাপ দেয়ও না, নেয়ও না। তাপ দিতে হইলে কি তাপমাত্রা বেশি হইতে হয়। যার তাপমাত্রা বেশি সে তাপ দেয়, যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে। এটা কি আমরা জানি? এখন দুটো বস্তুর তাপমাত্রা যদি সমান হয় আর দুইটা বস্তু যদি পাশাপাশি রাখো, তাহলে কি করবে বস্তু? দুইটার তাপমাত্রাই সমান, তাহলে কি করবে? তাপ দিবে বা নিবে? তাপ দিবেও না, নিবেও না। অর্থাৎ দুটো বস্তু যখন একে অপরের সংস্পর্শে থেকে তাপ আদান প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেয়, মানে তাপ আদান প্রদান করে না, এবং একই তাপমাত্রা অর্জন করে, অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রাই কি সেম, একই, তখন সেই অবস্থাটাকে কি বলবো আমরা? তাপীয় সাম্যাবস্থা। তাহলে তাপীয় সাম্যাবস্থা এটা বুঝতে হবে বিভিন্ন টপিকস পড়ার জন্য। তাপীয় সাম্যাবস্থা কি আর একবার পড়ো, দেখা যায়। একই তাপমাত্রা অর্জন পর্যন্ত দেখা যায়। একই তাপমাত্রা অর্জন করে এই অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বলে। এখানে এটা নড়ছে না কেন? এটার জন্য ঢেকে আছে। এটাকে মিনিমাইজ কি করা যায়? আচ্ছা,
দেখি এটা মিনিমাইজ করলে আবার কিনা চলে যায়, এর জন্য ঝামেলা। মিনিমাইজ করার পরে এরকম হয়েছে, এর চেয়ে কি ছোট হবে না? এই যে এখন দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখছো Yes, yes. হয়েছে? লাগবে আর পড়া? No, Miss, একটু লিখে দিই, লেখা শেষ আছে। আচ্ছা, এরপর দেখো উদাহরণ। গরম পানির আচ্ছা, গরম ধরো ঠান্ডা পানির মধ্যে যদি একটা গরম কোনো বস্তু রাখো, কিছুক্ষণ পর গরম বস্তুটা কি হয়ে যায়? ঠান্ডা পানির মধ্যে যদি মিস গরম বস্তু রাখি, হ্যাঁ, গরম বস্তুটা কি আর গরম থাকে কিছুক্ষণ পরে? নো মিস। তাহলে কি হয়, ওই পানির তাপমাত্রা আর ওই গরম বস্তুটার তাপমাত্রা একটা সময় পরে কি সমান হয়ে যায়, তাই না? অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় আসছে। তাহলে বাস্তব জীবনে Yes. তাপীয় সাম্যাবস্থা বুঝতে পারলে? ইয়েস মিস, বুঝতে পারছি। এটা তার উদাহরণ লাগবে না, লাগবে? নো মিস। সামনে যাব। ইয়েস মিস। এই 0তম সূত্র, এটা পরীক্ষায় আসে 1 মার্কের। 0তম সূত্র কি? 0তম সূত্র হলো 3টা বস্তু, এ বি এবং সি, 3টা বস্তু। হ্যাঁ, এখন এ বস্তুর সাথে সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে তাপমাত্রা সমান আর কি। আবার বি বস্তুর সাথে সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। এই যদি হয় এর সাথে সি, বি এর সাথে সি তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে এ এবং বি নিজেরাও কি একে অপরের সাথে কিভাবে থাকবে? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ, x সমান যদি z হয়, z সমান যদি y হয়, তাহলে x সমান x ইকুয়াল টু কি y হবে না? ইয়েস মিস। ঠিক সেভাবে চিন্তা করবা। কিন্তু এই 0তম সূত্রটা আসে এভাবেই লিখতে হয়। 3টা বস্তু এ বি এবং সি, এর এ এবং এবারে প্রথম 2টা বস্তু হলো এ বি, সি হলো তৃতীয় বস্তু। প্রথম কোনো 2টা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম 2টা বস্তু একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মিস লিখবো কোন ওই যে মূল বিবৃতিটা? হ্যাঁ, এটা মূল বিবৃতিটা লিখবা। মূল বিবৃতিটা আরেকটু অন্যভাবে দেওয়া যায় কিনা। আচ্ছা, আগে পড়ো। 0তম সূত্র একদম লেখো, দুটি বস্তু, 0তম সূত্র আসে দুটি বস্তু, লিখছো দুটি বস্তু, ইয়েস ইয়েস। তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে, তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা একই কথা। তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। পারছো লিখতে? আর বলা লাগবে? পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে বা তাপীয় সমতায় বা সাম্যাবস্থায়, যে কোনো একটা লিখবে, হয় সাম্যাবস্থায় লিখবে অথবা সমতায়, দুইটার একটা লিখবে। একটার মধ্যে মানে একটার মধ্যে একবার তাপীয় সমতা একবার তাপীয় সাম্যাবস্থা ভাবে লিখবে না, হয় তাপীয় সমতা অথবা তাপীয় সাম্যাবস্থা, যে কোনো একটা লিখবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস ইয়েস। তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা একই কথা। লাগবে আর বলা? নো মিস। একবার তুমি পড়ো। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। এমনি বুঝছো না? ইয়েস ইয়েস। বোঝার মতো লাগবে না, এটা আসে 1 মার্কের। হ্যাঁ,
এই যে দেখো, মনে করো এ বস্তু, তারপরে সি বস্তু আর বি বস্তু। এ বস্তুর সাথে সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, বি বস্তুর সাথে সি বস্তুটা তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে অবশ্যই এ বস্তু আর বি বস্তু কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বুঝতে পারছো কথা? ইয়েস ইয়েস। আমরা যে থার্মোমিটার বানাই, এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু থার্মোমিটার বানানো হয়। থার্মোমিটার দ্বারা কি করে? শরীরের তাপমাত্রা মাপে। হ্যাঁ, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি? কি? ক্যালোরিমিটার। তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। অবজেক্টিভ দুটো গোলাই ফেলানো যাবে না। তাপ এবং তাপমাত্রা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। সবসময় অ্যালার্ট থাকতে হবে তাপ এবং তাপমাত্রা। তাহলে তাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ তাপ মাপার, তাপ মাপার। ও আচ্ছা, তাপ। হ্যাঁ, তাপ হচ্ছে ক্যালোরিমিটার। আর তাপমাত্রা মাপার থার্মোমিটার। হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ, এরপরে দেখো উষ্ণতা মিতি। এই যে আমরা থার্মোমিটার বানানো হয়, এই থার্মোমিটার বানানো হয়, এই থার্মোমিটার বানানোর জন্য উষ্ণতা মিতি পদার্থ ব্যবহার করা হয়। উষ্ণতা মিতি ধর্মটা কি? পদার্থের কিছু ধর্ম আছে যেটা তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ নিয়ম মেনে পরিবর্তিত হয়। হ্যাঁ, সেই পদার্থের সেই ধর্মটা হতে পারে আয়তন, হতে পারে চাপ, হতে পারে রেজিস্ট্যান্স বা অন্য কিছু। পদার্থের যে আয়তন, আয়তন কি পদার্থের একটা ধর্ম না? ইয়েস ইয়েস মিস। চাপ ধর্ম, পদার্থের রেজিস্ট্যান্স সেটা একটা ধর্ম। এখন এই যে কিছু কিছু পদার্থ আছে, যেসব সেই কিছু কিছু পদার্থের এই ধর্মগুলো, যে কোনো একটা ধর্ম, আয়তন হতে পারে, চাপ হতে পারে, যে কোনো একটা ধর্ম তাপমাত্রার সাথে নিয়ম মেনে পরিবর্তিত হয়, নিয়মিতভাবে পরিবর্তিত হয়, মানে উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো কিন্তু নিয়ম মেনে, সূত্র মেনে পরিবর্তিত হয়। এই সকল ধর্মকে বলবো উষ্ণতা মিতি ধর্ম। এটা কিন্তু এক মার্কে আসে। যেমন আমরা যে থার্মোমিটারে ব্যবহার করি, থার্মোমিটারের ভিতরে কি থাকে? থার্মোমিটারের ভিতরে কি থাকে বলো নরমালি? থার্মোমিটার কি থাকে? পারদ থাকে। এখন যখন পারদটা তোমার গায়ের সংস্পর্শে আনা হয়, তখন এই পারদে থার্মোমিটারে যে পারদ আছে, মানে থার্মোমিটারটা যখন তোমার গায়ের সংস্পর্শে টাচ করো, গায়ের সংস্পর্শে আনো, তখন থার্মোমিটারের তাপমাত্রা আর তোমার দেহের তাপমাত্রা সমান হয়ে যায় তাপীয় সাম্যাবস্থা অনুসারে, নাকি শূন্য শূন্য সূত্র অনুসারে। এখন ওই পারদের তাপমাত্রা কি তোমার শরীরের তাপমাত্রা হয়ে গেল। এখন পারদের যে আয়তন, সে আয়তনটা কি চেঞ্জ হয়ে উপরের দিকে উঠে যায় না, আয়তন বেড়ে যায়? খেয়াল করেছো? পারদের আয়তন দেখেই তো আমরা তাপমাত্রা মাপি, পারদের আয়তন দেখেই তো মাপি কত ঘরে গেছে পারদ, সেইটা দেখেই তো আমরা আয়তন মাপি, নাকি অন্য কিছু? ইয়েস ইয়েস। হ্যাঁ, তাহলে এখানে পারদের আয়তনটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে পারদের আয়তন বাড়ছে, এবং সেটা উল্লেখযোগ্যভাবে, যেটা দেখেই বোঝা যায় যে হ্যাঁ তাপমাত্রা বাড়ছে, চোখে পড়ার মতো, ঠিক কিনা? ইয়েস ইয়েস। তাহলে পারদের আয়তনটা হলো উষ্ণতা মিতি ধর্ম। পারদের আয়তনটা কি? উষ্ণতা মিতি ধর্ম। আর পারদটা হলো উষ্ণতা মিতি পদার্থ। আর পারদটা কি? উষ্ণতা মিতি পদার্থ। হ্যাঁ, উষ্ণতার আরেক নাম কি? তাপমাত্রা। উষ্ণতার আরেক নাম কি? তাপমাত্রা। তাহলে এটাকে তাপমাত্রা মিতিক ধর্ম বলবো, তাপমাত্রা মিতিক পদার্থ বলবো, পরীক্ষায় সেটাও আসতে পারে। তাপমাত্রা মিতিক ধর্ম, তাপমাত্রা মিতিক পদার্থ, ঠিক আছে? ইয়েস ইয়েস। তাহলে উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি পদার্থ কাকে বলে পারবে? ইয়েস ইয়েস। যদি পদার্থ বলে তাহলে বলবে কিছু কিছু পদার্থ আছে যাদের যে কোনো একটি ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিত পরিবর্তিত হয়, সেই সকল পদার্থকে উষ্ণতা মিতি পদার্থ বলে। আর ধর্ম বললে এভাবে বলে দিবে, একটা দিয়ে দুটা আনসার হয়ে যাবে। এটা আসে পরীক্ষায়, মুখস্থ করো।
পদার্থ বললে কি বলবো, যে সকল কিছু পদার্থ পদার্থ আছে যাদের যে কোনো একটি ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিত ভাবে পরিবর্তিত হয়, সেই সকল পদার্থকে উষ্ণতামিতি পদার্থ বলে। পদার্থটাকে বেশি জোর দিয়ে বলবে পদার্থ বললে, অথবা যেসব পদার্থের তাপমাত্রা মিতিক ধর্ম আছে সে সকল পদার্থকে তাপমাত্রা মিতিক পদার্থ বলে। বা যেসব পদার্থের কোনো একটি বিশেষ ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, এটার উপর নির্ভর করে থার্মোমিটার তৈরি করা হয়, হ্যাঁ, থার্মোমিটার তৈরি করা হয়, তাদেরকে তাপমাত্রা মিতিক পদার্থ বলে, এভাবে বলতে পারো। আচ্ছা, ধর্মটা মুখস্থ করো আগে। হয়েছে উষ্ণতামিতি ধর্ম? ইয়েস ইয়েস। আচ্ছা, উষ্ণতামিতি পদার্থ বলো তো এটা দিয়ে বানিয়ে। এভাবে বলতে পারো কিছু কিছু পদার্থ আছে যে যাদের বিশেষ একটা ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় বা সূত্র মেনে পরিবর্তিত হয়, সে সকল পদার্থকে উষ্ণতামিতি পদার্থ বলে। বুঝতে পারছো কথা? ইয়েস ইয়েস। ধর্মটাই বেশি আসে। পারবে পদার্থ বললেও পারবে বানাই লিখতে পারবে না? ইয়েস ইয়েস। আচ্ছা, ত্রৈধবিন্দু নাম শুনেছ? ইয়েস ইয়েস। বলো তো কাকে বলে? কি আমি শুনে নেই। এমন একটা চাপ আর তাপমাত্রা আছে যে তাপমাত্রা এবং চাপে কোনো একটা পদার্থ কঠিন, তরল, বায়বীয় অবস্থায় কি থাকতে পারে, সেটাকে কি বলবো আমরা? ত্রৈধবিন্দু। মনে আছে 9-10-এ? ইয়েস ইয়েস। পানির ত্রৈধবিন্দু কত? পানি তো হয় বরফ, তারপরে বিশুদ্ধ পানি আর জলীয় বাষ্প একই সাথে সহাবস্থান করে না? বরফ যখন গলে যায়, বরফ গলে কি পানি হয়, আবার একটা ধোঁয়ার মতো ওঠে, খেয়াল করেছো? হ্যাঁ, তাহলে যে বিশেষ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ মানে কি, যে বরফে ভেজাল নাই, বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি ও সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ বরফ, পানি, বাষ্প সবার তাপমাত্রা কি সেম, তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। ত্রৈধ মানে 3। ত্রৈধ মানে কি? 3। ত্রৈধ বিন্দু বলে, এটা 1 মার্কে আসে অনেক সময়। তাহলে ত্রৈধ বিন্দু কাকে বলে? ত্রৈধ বিন্দু কাকে বলে বলো তো? যে বিশেষ তাপমাত্রা ও চাপে, যেরকম ভাবে যদি বলি যে ত্রৈধ বিন্দু হলো এমন একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ যেখানে কোনো পদার্থের 3টি অবস্থার একসাথে হ্যাঁ 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 অবস্থান করে। হ্যাঁ হ্যাঁ, সহাবস্থান করে, সহ বা একই সাথে 3টা তাপীয় সাম্যাবস্থা থাকে, মানে একসাথে সাম্যাবস্থায় অবস্থান করে। তাপীয় সাম্যাবস্থা কি অসাম্যাবস্থা? কিসের সাম্যাবস্থা? একসাথে তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে। হ্যাঁ, মানে 3টারই তাপমাত্রা সেম। 3টারই তাপমাত্রা কি? কঠিন, তরল, বায়বীয়, 3 অবস্থারই তাপমাত্রা, 3 চেহারারই 3টা রূপেরই একই তাপমাত্রা, এই জন্য তাপীয় সাম্যাবস্থা। অথবা অথবা সহ অবস্থান মানে কি, একসাথে অবস্থান করে বললেই হলো। ঠিক আছে, এটা ছোটকালের সংজ্ঞা। তাহলে ত্বরিত বিন্দুর তাপমাত্রা কত অবজেক্টের বলো? 273.16 কেলভিন। এটা মনে রাখবে। 1 কেলভিন কাকে বলে? এই যে তাপমাত্রাটা ত্বরিত বিন্দুর তাপমাত্রা, তাহলে এই যে পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগ, 1/273.16, এইটাকেই বলে 1 কেলভিন। আমরা যে 1 কেলভিন বলি, পানির ত্বরিত বিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশকে 1 কেলভিন বলে। ঠিক আছে, অবজেক্টিভের জন্য জানবা বা 1 মার্কের জন্য হলো। তাহলে ত্বরিত বিন্দুর তাপমাত্রা কি নির্দিষ্ট?
এখন আমরা যখন এই ত্রৈধবিন্দুর সাহায্যে থার্মোমিটার তৈরি করব, আগে এই আন্তর্জাতিক পদ্ধতিতে এই ত্রৈধবিন্দুকে, এই একটা বিন্দুকে নির্দিষ্ট ধরে থার্মোমিটার তৈরি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। একটা বিন্দুকে নির্দিষ্ট ধরে যদি থার্মোমিটার তৈরি করা হয়, তাহলে সেই থার্মোমিটার দিয়ে অনেক বেশি তাপমাত্রাও পরিমাপ করা সম্ভব। আগে যে সেলসিয়াস স্কেল থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, এগুলোতে দুই স্থির বিন্দু পদ্ধতি বলে। আর ওই দুই স্থির বিন্দু পদ্ধতিতে থার্মোমিটারে কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। পরবর্তীতে বিজ্ঞানীরা এই একই স্থির বিন্দু পদ্ধতি, অর্থাৎ এই ত্রৈধ বিন্দুটাকে স্থির ধরে থার্মোমিটার আবিষ্কার করেছে, যে থার্মোমিটার নাম কেলভিন থার্মোমিটার, মানে পরম তাপমাত্রা, পরম স্কেল, তাপমাত্রার পরম স্কেল। আমরা কেলভিনেই তো অঙ্ক করি নাকি? সেই কেলভিন স্কেল আবিষ্কার হয়েছে কি এই ত্রৈধ বিন্দুকে স্থির ধরে। এখন মনে করো, এই যে আমরা উষ্ণতামিতি ধর্ম পড়লাম, তাপমাত্রার সাথে ধর্ম কি নিয়মিতভাবে পরিবর্তিত হয়, তাই না? মানে তাপমাত্রা এবং এই ধর্মের মধ্যে সম্পর্কটা কি সমানুপাতিক। সে ধর্মটা হতে পারে আয়তন, ধর্মটা হতে পারে চাপ। মনে করো ধর্মটা হলো আয়তন, আয়তন আর তাপমাত্রা পরস্পর কি সমানুপাতিক। যেটা থেকে আমরা পারদের আয়তন দেখে যে থার্মোমিটার তাপমাত্রা বের করি, তাহলে আয়তন যদি চিন্তা করি বা চাপ চিন্তা করি, তাহলে যে কোনো একটা ধর্ম যদি চিন্তা করি, সেই ধর্মটা তাপমাত্রার সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক, তাই না? তাপমাত্রার সাথে মানে যে কোনো ধর্মের সম্পর্ক সমানুপাতিক। উষ্ণতামিতি পদার্থের, উষ্ণতামিতি ধর্ম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাহলে সমানুপাতিক না? তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে, তাহলে কি সমানুপাতিক না? ক্লিয়ার? তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, তাহলে কি সমানুপাতিক না? হলো? তাহলে আমরা ধর্মটাকে এক্স দ্বারা লিখবো। উষ্ণতামিতি ধর্মটাকে মনে করলাম কি, জানি না, এক্স। ধর্মটা কি? এক্স এর সাথে টি এর সম্পর্কটা কি? সমানুপাতিক। যে কোনো দুইটা সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাহলে লেখা যায় টি বাই 273 টিটিআর। এটাকে টিটিআর, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। টিটিআর মানে কি? এক্সটিআর হলো ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় পদার্থের ধর্ম। আর টিআর মানে ট্রিপল। টিআর মানে কি? হ্যাঁ, এই যে দেখো, এটাকে লেখা যায় টিটিআর। টিটিআর মানে কি? ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা। টিটিআর মানে কি? ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। টিটিআর। আর যে কোনো তাপমাত্রা টি, যে কোনো তাপমাত্রা কি টি সমান কি লেখা যায়? টি তাপমাত্রায় ধর্ম এক্স, টি তাপমাত্রায় ধর্ম কি? টিটিআর তাপমাত্রায়, টিআর তাপমাত্রায়, ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় ধর্মটাকে তাহলে কি লিখবো? তাহলে টি বাই টিআর সমান এক্স বাই টিআর লেখা যায়, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখন টি সমান কি লিখবো? এক্স বাই এক্স টিআর ইন্টু টিটিআর না? তাহলে টিটিআর এর মান কত? তাই এই সূত্রটা থেকে, এই যে সমানুপাতিক সম্পর্ক সূত্র থেকে কিন্তু এই সূত্রটা আসছে। এখন তুমি এটা জানবা মনে মনে, অঙ্ক করার সময় এত কিছু লেখা লাগবে না। অঙ্ক করার সময় তুমি এই সূত্রটা লিখলি, তাহলে একটু আগানো থাকলো নাকি? আচ্ছা, এটা লিখলেও অসুবিধা নাই, এটা লিখলেও অসুবিধা নেই। লিখে তারপরে আবার টিটিআর এর মান বসাবা, এটা সেটা তোমার ইচ্ছা। যে কোনো একটা সূত্র মুখস্থ করা লাগবে, কোনটা করবা? আচ্ছা, টি বাই টিটিআর ইকুয়াল টু এক্স বাই এক্স টিআর, এখান থেকে আসছে। এটা মনে না থাকলে তোমার এটা কিন্তু মনে থাকবে না। থাকবে? তাহলে তোমার এটা মনে রাখলা, টিটিআর এর মান 273.16, এটা মনে রাখলা, তাহলেও হবে। এখন শোনো, এক্স তো ধর্ম। এখন যদি বলে আয়তন, তখন এক্স এর পরিবর্তে কি লিখবো? হ্যাঁ, যদি হয় চাপ তখন লিখবো পি। যদি হয় রোদ, অঙ্কের মধ্যে যখন থাকবে রোদ দেওয়া, রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, তখন এক্স এর পরিবর্তে আর লিখবো। হ্যাঁ, হলো?
তাহলে আমরা এই একটা সূত্রই মুখস্থ করব, কিন্তু যখন আয়তন তখন ভি লিখবো, যখন চাপ তখন পি লিখবো, এভাবে যখন রোধ থাকবে তখন আর লিখবো, কিন্তু সূত্র এটাই মুখস্থ করব, যখন অঙ্ক সেই অঙ্ক অনুসারে লিখবো, কিন্তু আমার মনে মনে এই সূত্রটাই থাকবে। হলো? Yes, miss. সামনে আগাবো। Yes, miss. সূত্রটা লিখছো? Yes, yes. তার সামনে গেলাম, মুছে দিলাম। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু লাগবে, অবজেক্টিভে লাগবে, আবার 3 মার্কেও আসতে পারে। এখন দেখো তাপমাত্রা স্কেল, এই যে ত্রয়োদ বিন্দুকে স্থির ধরে তাপমাত্রা আর স্কেল অর্থাৎ থার্মোমিটার বানানো হয়েছে, সেটা হলো কেলভিন স্কেল বা পরম স্কেল, পরম তাপমাত্রার স্কেল। আর আছে কি স্কেল? সেলসিয়াস স্কেল আছে, আর কি আছে? Fahrenheit scale. হ্যাঁ, আগে একটা রোমার স্কেল ছিল, এখন আর রোমার স্কেল নাই। আমরা নরমালি সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল, এই তিনটার সাথেই এখন আমাদের পরিচিতি। আমরা বেশি ব্যবহার করি সেলসিয়াস আর কেলভিন, ফারেনহাইট খুব কম ব্যবহার করি। ফারেনহাইট এখনো ব্যবহার করি, কোথায় ব্যবহার করি বলো তো? তোমার জন্মক কি সেলসিয়াসে না ফারেনহাইটে? Fahrenheit. হ্যাঁ, আর এমনি নরমালি আমরা যে আবহাওয়ার সময় যে কত ডিগ্রি তাপমাত্রা আজকে, তখন আমরা সেলসিয়াসে বলি। আর 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 ফিজিক্সে বেশিরভাগ সময় আমরা কেলভিনে, না? Yes, yes. এখন তোমরা কি এই সূত্রটা জানো? 9-10-এ সি মানে সেলসিয়াস স্কেল, এফ মানে ফারেনহাইট স্কেল, কে মানে কেলভিন স্কেল। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি বলো তো? C by 5 also F minus 32 by 9 also K minus 273 by 5. এটা তো জানা সূত্র, তাই না? জানো আগে, তাই না? Yes, yes. আবার লাগবে, লিখেছো খাতায়? Yes, yes. এখন দেখো, এটা হলো এখন আমরা পানির তরল বিন্দুর তাপমাত্রা, আচ্ছা এটা মুখস্থ করো যে চাপ কত। তরল বিন্দু তো 273.16 কেলভিন, তাই না? এটা তাপমাত্রা। আর চাপ কত দেখো তো? 4.58 millimeter hertz. এজি, এজি মানে পারদ, এটা আসে অবজেক্টিভে, এটা তখন। হ্যাঁ, তাহলে তরল বিন্দু মানে হলো 4.58 মিলিমিটার এজি ও 273.16 কেলভিন, দুইটা মানই মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। বলো আবার, চাপ কত? 4.58 millimeter বারো চাপ। হ্যাঁ, আর তাপমাত্রা 273.16 কেলভিন। তাহলে তরল বিন্দুর তাপমাত্রা জানলাম। এখন দেখো, আমরা একটু আগে যে টি সমান এক্স বাই এক্স টি আর ইন্টু 273.96 কেলভিন, ওটা হলো এক বিন্দু পদ্ধতিতে, অর্থাৎ পানির তরল বিন্দুকে স্থির ধরে যে থার্মোমিটার তৈরি করা হয়েছে, তাপমাত্রার যে স্কেল তৈরি করা হয়েছে, সেই স্কেলের তাপমাত্রা নির্ণয়ের সূত্র। আর এই যে সূত্রটা, দুই স্থির বিন্দু পদ্ধতি, দুইটা স্থির বিন্দু মানে কি? বরফের তাপমাত্রা কত? 0 degree Celsius. আর বাষ্পের তাপমাত্রা কত? 100 degree Celsius. তাহলে এই বরফের তাপমাত্রা এবং বাষ্পের তাপমাত্রা, এই বরফের তাপমাত্রাকে সর্বনিম্ন বিন্দু আর বাষ্পের তাপমাত্রাকে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ তাপমাত্রা ধরে স্কেল তৈরি করা হয়েছে। তাহলে এটাকে বলে দুই স্থির বিন্দু পদ্ধতিতে থার্মোমিটার। তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুই স্থির বিন্দু পদ্ধতিতে আবিষ্কারকৃত থার্মোমিটার বা তাপমাত্রা স্কেল। আর এই কেলভিন স্কেল হলো এক স্থির বিন্দু পদ্ধতিতে থার্মোমিটার। ক্লিয়ার? Yes, yes. এখন সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা কত? Celsius scale 0 degree. আর সর্বোচ্চ? সর্বোচ্চ 100 degree Celsius. আর ফারেনহাইটে? 32 degree Fahrenheit. আর সর্বোচ্চ? 212 degree. হ্যাঁ, এটাকে স্টিম পয়েন্ট, স্টিম মানে বাষ্পবিন্দু। হ্যাঁ, স্টিম পয়েন্ট, আইস পয়েন্ট, আইস মানে বরফ, আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট মানে বাষ্পবিন্দু। অঙ্কের সময় বাষ্প বলতে পারে, স্টিম বলতে পারে, আইস বলতে পারে, বরফ বলতে পারে। হ্যাঁ, এটা অথবা স্ফুটনাঙ্ক। ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক 212, এটা মনে রাখবা, ডিগ্রি ফারেনহাইট।
100 তো জানো, এটা জানো না, সবসময় মনে থাকে না, থাকে? No, miss. এটা অবজেক্টিভের জন্য জানবে। আচ্ছা দেখো, এখন আমি এই যে উষ্ণতামিতি ধর্ম আর তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, সেটা আমরা কেলভিন স্কেলে দেখলাম। এখন কেলভিন স্কেল ছাড়াও যদি অন্য কোনো স্কেলও চিন্তা করি, সেক্ষেত্রেও তাপমাত্রার সাথে এই পদার্থের ধর্মটা, উষ্ণতামিতি পদার্থের ধর্মটা সমানুপাতিক। সেই সমানুপাতিক সম্পর্ক থেকেই এটা লেখা যায়। সম্পর্কটা আসলে হলো, দেখাবো নাকি সূত্রটা মুখস্থ করবে? সূত্র মুখস্থ করলে হবে। থিটা, থিটা মানে তাপমাত্রা, এক্স থিটা মানে কি? থিটা তাপমাত্রায় পদার্থের ধর্ম, সে আয়তন হতে পারে বা চাপ হতে পারে, যখন যেটা আর কি। হ্যাঁ, তাহলে থিটা তাপমাত্রায় ধর্ম, এক্স থিটা মানে থিটা তাপমাত্রায় ধর্ম মানে আয়তন, চাপ বা কিছু। আর এক্স জিরো মানে কি বলো? রয়েছে যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস বড় স্কেলে তাপমাত্রায় বা ফারেনহাইট তাপমাত্রায়, যেটাই বলো, সর্বনিম্ন তাপমাত্রায় আর কি ধর্ম, বরফ তাপমাত্রায় ধর্ম আর কি। ফারেনহাইট হলে 32 হবে, 32 ডিগ্রি ফারেনহাইটে ধর্ম। আর যদি সেলসিয়াস হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধর্ম। সাধারণত আমরা সেলসিয়াস স্কেলই করব। সেলসিয়াস স্কেলে করে ইচ্ছে করলে ফারেনহাইটে তো আমরা এই সূত্রের সাহায্যে এমনিও কনভার্ট করতে পারবো। ইয়েস ইয়েস। আচ্ছা, আর x100 মানে মানে স্টিম তাপমাত্রায়, মানে পানির স্ফুটনাঙ্কে পদার্থের ধর্ম, সে আয়তন, রোধ, চাপ যেটাই হোক। তাহলে 100 মানে কি? 100 মানে হলো এইটাই ভাগ সংখ্যা, 0 থেকে 100 কত ভাগ সংখ্যা? 100টা। হ্যাঁ, আর 32 থেকে 212 কত বলো তো? 32 থেকে 212 হুম, 180। হ্যাঁ, যদি ফারেনহাইট স্কেল হয় তখন আমরা এখানে 180 লিখবো। আচ্ছা, ওটা দরকার নেই, আমরা সেলসিয়াসই শিখি, সেলসিয়াস দিয়েই আসে। আর যদি ফারেনহাইটে আসে, এই সূত্র দিয়ে কনভার্ট করে ফেলবে, অসুবিধা নেই। এখন দেখো, এই সূত্রটা মূলত এভাবে আসছে, এক্স আইস, আইস মানে 0, আইস মানে কি? 0। হ্যাঁ, এক্স, তো আবার ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এটাকে এক্স, হ্যাঁ, আচ্ছা এটা কাটা দিই। এক্স স্টিম, স্টিম মানে 100, স্টিম মানে 100, হ্যাঁ। আপনি নেই দেখে যাবে না, মাইনাস হলো এক্স আইস, এই সমান, তাহলে যদি সমানুপাতিক সম্পর্ক হয় এক্স মাইনাস এক্স আইস, তাহলে এক্স এর জায়গায় থিটা বসালে থিটা মাইনাস থিটা আইস, হ্যাঁ, থিটা মাইনাস থিটা আইস, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে সমান সমান স্টাইলে লেখা যায়। এক্স প্রপোর্শনাল থিটা, আবার উভয় পক্ষে বিয়োগ করছে, আবার ভাগ করছে, এরকম করে করে আর তারপরে এই সম্পর্কটা আসছে, থিটা আইস। আর হলো থিটা স্টিম। আচ্ছা, এত এই চেহারা মুখস্থ করার দরকার নেই, শুধু জানো মাইনাস থিটা আইস। থিটা আইস মানে কি? 0 না? থিটা আইস মানে কি? 0। থিটা আইস মানে 0। থিটা আইস মানে বরফের তাপমাত্রা। যদি সেলসিয়াস স্কেলে চিন্তা করো 0, যদি ফারেনহাইট স্কেলে চিন্তা করো তাহলে 32 লিখবা। এক্স আইস মানে হলো বরফ তাপমাত্রায় পদার্থের ধর্ম, সে পদার্থের ধর্ম, আয়তন, চাপ যেটা হবে পদার্থের ধর্ম। 0 তাপমাত্রায় পদার্থের ধর্ম এক্স আইস। এক্স স্টিম মানে বাষ্প তাপমাত্রায় পদার্থের ধর্ম, আর এক্স হলো থিটা তাপমাত্রায় পদার্থের ধর্ম। এগুলো তো মনে হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে বের করতে হবে। যে কোনো একটা বের করা লাগবে। এটা তো মিস করব, মান মুখস্থ নাই। এটা তো মান দেওয়া থাকবে, এটা মান দেওয়া থাকবে না যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পদার্থের আয়তন এত, 0 ডিগ্রি তাপমাত্রায় পদার্থের আয়তন এত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থের আয়তন এত, এরকম দেওয়া থাকবে। অঙ্ক করবো আমরা।
অঙ্ক করলে তুমি পারবা। আচ্ছা, তাহলে এই সূত্রটাই কিন্তু এখান থেকে আসছে। এই থিটা 0 হয়ে গেছে তো, আর থিটা স্টিম মানে 100, এভাবেই কিন্তু আসছে, বুঝছো? আইসটাকে আইস লিখতে বড় দেখায় মানে ঝামেলা, এই জন্য 0, স্টিম না লিখে 100 লিখছে। তাহলে এইটা থেকেই কিন্তু এই সূত্রটা আসছে, বুঝতে পারছো? ইয়েস মিস। তাহলে আমরা এইটাই মুখস্থ করবো, নিচেরটা সূত্রটা লেখো। সূত্র লিখছো? ইয়েস মিস। তাহলে পরের ধাপে গেলাম। আচ্ছা, এই অঙ্কটা তুমি নিজে নিজে করো তো। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? 19 ছিল, দেখো তো পারো কি? -40°C। হ্যাঁ, এমনি করতে তো পারো না? 3/5 f - 32/9, সি আর এফ এক্স ধরবা নাকি? ইয়েস মিস। আচ্ছা, এটা তাহলে আর আমরা এটা আর করা লাগবে না। এটা অবজেক্টিভে আসে, কিন্তু অবজেক্টিভ আসলে এটা করে দেওয়ার সময় নেই, মুখস্থই থাকতে হবে। এইবার আসো আসল পড়া। তাপ মানে শক্তি। তাহলে যে কোনো শক্তিকেই কাজে পরিণত করা যায়, তাহলে তাপ শক্তিকেও কি কাজে পরিণত করা যাবে, তাই না? ইয়েস মিস। এখন এই তাপ শক্তিকে যে কাজে পরিণত করবা, সেই নিশ্চয়ই সূত্র আছে, সূত্র মেনে চলবে। বিজ্ঞানী জুলের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটাকে বলবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এতক্ষণ যে পড়েছি সেগুলো তুমি আগে কিছুটা পরিচিত ছিলে, এখন যেটা পড়ছি সেটা তোমার কাছে নতুন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিশ্চয়ই তোমার ছিল না, লেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখেছো তাপগতিবিদ্যার প্রথম সূত্র? ইয়েস ইয়েস। আচ্ছা, দেখো কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো যে যখন তাপকে কাজে পরিণত করা হয় বা কাজ থেকে তাপ পাই, যাই হোক না কেন, তাপ কাজ অথবা কাজ থেকে তাপ যেটাই হোক না কেন, তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক। তাপ ও কাজ পরস্পরের কি সমানুপাতিক। আচ্ছা, তাহলে এটা হলো জুলের মতে, এটা কার মতে? জুলের মতে। তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জুলের মতে, পড়ে ফেলো। এটা জুলের সূত্র, তাপগতিবিদ্যার প্রথম জুলের সূত্র হয়েছে। ইয়েস ইয়েস। তাহলে ডাব্লিউ প্রফেশনাল কি লেখা যায়? এইচ। এই সমানুপাতিক চিহ্নটাকে একটা ধ্রুবক দ্বারা উঠাইতে হয়, সেটা হলো জে। এই জে হলো তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ডাব্লিউ সমান কি? জে এইচ। ডাব্লিউ সমান কি? জে এইচ। জে এর মান কত জানো নাকি? 4.2 জুল পার ক্যালোরি। জে এর মান কত? 4.2 জুল পার ক্যালোরি। এটা লিখে রাখো, এটা লাগবে, বা জুল কেলভিন ইনভার্স আর কি। হ্যাঁ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা, যে কিন্তু বড় হাতের, কখনোই ছোট হাতের লিখবে না। এই যেটাকে লিখেছো যে 4.2 জুল পার ক্যালোরি। ইয়েস ইয়েস। আচ্ছা, ডাব্লিউ সমান জে এইচ লিখছো? ইয়েস ইয়েস। আচ্ছা, এটা কখন হবে দেখো। ডাব্লিউর একক কি? স্পষ্ট আসতে। ডাব্লিউ মানে কাজ, কাজের একক কি বলো? কাজের একক জুল। আর তাপের একক? তাপের একক জুল। হ্যাঁ, তাপের একক জুল, সেটা এসআই পদ্ধতিতে। বাট যখন ডাব্লিউ সমান জেএস, এই যে দেখো ক্যালোরি, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। যখন তাপের একক ক্যালোরি, তখনই আমরা লিখবো ডাব্লিউ সমান জেএস, এবং জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। কিন্তু যখন তাপের একক জুল, কাজের একক জুল, তাপের একক জুল, তখন আমরা লিখবো জে এর মান 1, অর্থাৎ ডাব্লিউ সমান এইচ। এটাই আমাদের বেশি লাগবে, ডাব্লিউ সমান এইচ, এটাই আমাদের বেশিরভাগ সময় লাগবে বিভিন্ন সময়। ডাব্লিউ সমান জে, তাপের একক কি? জুল আর ক্যালোরি না?
yes. আচ্ছা, তাপের একক যখন ক্যালোরি, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। কোন পদ্ধতিতে তাপের একক ক্যালোরি? সিজিএস পদ্ধতিতে। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। যখন তাপের একক ক্যালোরি, তখন আমরা লিখবো W সমান জেএস। তখন লিখবো W সমান জেএস। তখন জে এর মান কত? 4.2। জে এর মান কত? 4.2। কিন্তু যখন তাপের একক জুল, অর্থাৎ এসআই পদ্ধতিতে, কাজের একক জুল, তাপের একক জুল, তখন এই জে এর মান 1, অর্থাৎ তাপ এবং কাজ পরস্পর সমান, অর্থাৎ W সমান S। তাহলে W সমান S কখন? এসআই পদ্ধতিতে। যখন তাপের একক জুল, তখন W সমান S। তখন W সমান S। আমরা বেশিরভাগ সময় W সমান S এটাই ব্যবহার করব। তাহলে কখন W সমান S আর কখন W সমান JS বুঝতে পারছো? yes. আমাদের W সমান S এটা বেশি লাগবে। দুইটাই লিখো, কিন্তু এটা বেশি লাগবে। W সমান S লিখেছ? yes. W সমান JS, W সমান S দুইটাই লিখছো, তাই তো? yes. J এর মান কত? কিসের মানে? যে হ্যাঁ, জুল ক্যালোরি। এটা সিজিএস পদ্ধতিতে। হ্যাঁ, ওই ক্যালোরি ইনভার্স আর কি। এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে J এর মান কত? হ্যাঁ, এটা মনে রাখবে, এসআই পদ্ধতিতে J এর মান 1। এখন আসো অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। প্রতিটা পদার্থের মধ্যেই কিন্তু একটা ভিতরে শক্তি আছে। পদার্থ কি অণু পরমাণু দ্বারা তৈরি না? এই অণুগুলো কি গতিশীল? অণুগুলো বিভব শক্তি আছে, গতিশক্তি আছে। তাহলে আচ্ছা, সিস্টেম কি? শোনো, আমরা যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করি, পদার্থের কিছু অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। আমি যদি বলি যে ঢাকার মাটি কেমন, নিশ্চয়ই ঢাকা শহরের সব মাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে না, স্যাম্পল নেওয়া হবে, কিছু অংশ নেওয়া হবে। এই যে কিছু অংশ, পদার্থের যে কিছু অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই অংশটাই হলো একটা সিস্টেম বা ব্যবস্থা। তাহলে সিস্টেম কি বলতো?